বাহারি আলাপ, লেখিকা সাহা। আচ্ছা বাহির ভাই, সিগারেটের মধ্যে এমন কি মজা আছে যা আপনার ঠোঁট ছাড়তে চায় না? আসো খেয়ে দেখো। বাহারের উত্তরে নাক মুখ কোঁচকালো চিত্রা বেশ অসহ্য কণ্ঠে বলল, ওমা, মেয়ে মানুষ সিগারেট খায় নাকি? খায় না? না, খায় না তো। কেন খায় না? আমি কি জানি? কেন জানো না? মেয়ে মানুষের কথা আমি কিভাবে জানবো? কেন, তুমি কি ছেলে মানুষ নাকি? আবার আরেকটা অসহ্য রকমের কথায় বিরক্ত হলো চিত্রা। এগুলো কোনো কথা? গাল ফুলিয়ে সে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল। ফোনের ওপাশে থাকা ভিডিও কলে অবস্থানরত বাহার বেশ উচ্চস্বরে হেসে দিল। হাসতে হাসতে বলল, শেষমেশ আমি কিনা একটা ছেলে মানুষ বিয়ে করলাম। আহারে। চিত্রা মুখ ফুলিয়ে রাগী কণ্ঠে বলল, একদম এমন অসহ্যের মতো হাসবেন না। আপনি আগাগোড়া একদম বিরক্তিকর পানসে মানুষ যত্তসব। আমি পানসে? হ্যাঁ, তাহলে লবণ মরিচ দিয়ে খাও, ভাল লাগবে। চিত্রা চোখ বড় বড় করে চোখ করে তাকালো। লোকটা চরম অসভ্য হচ্ছে দিন দিন, তার বলার অপেক্ষা রাখে না। এই লোকের সাথে তর্ক করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই ব্যাপার। তাই চুপ করে রইল চিত্রা। তখনও বাহারের খিলখিল হাসি ভেসে আসছে ফোনের অপর প্রান্ত থেকে। কি মুগ্ধতা সে হাসিতে। হাসতে হাসতেই সে বলল, রাগ করছো নাকি রঙ্গনা? চিত্রা মুখ ফুলিয়ে বলল, না। হ্যাঁ, তুমি রাগ করছো, আমি বুঝেছি। রাগ করলে আপনার কি? আপনি তো করে ঠাট্টা করে উড়িয়ে দিবেন। না, রাগ করলে তোমার জন্য একটা জিনিস আনবো। চিত্রা খুশিতে লাফিয়ে উঠল। আবার ফোনটা হাতে নিয়ে বলল, কি জিনিস, কি জিনিস? সতীন। চিত্রা এবার রাগে দুঃখে চোখের কোণে জল জমল। মন খারাপ করে বলল, আপনি অনেক খারাপ বাহার ভাই। আর তুমি অনেক ভালো, তাই না? এই জন্য তো জামাইরে সম্মানের সহিত ভাই ডাকো, যেন আমার ছেলে মেয়ে আমার কানের কাছে এসে বাহার মামা করে। এবার চিত্রা খিলখিল করে হেসে দিল। ঝলমলে এক হাসি দিয়ে বলল, ও, এই তাহলে কারণ আমাকে খেপানোর? তাহলে তাই হোক, ছেলে মেয়ে আপনাকে মামা মামা করেই ডাকবে। ফোনের অপর পাশ থেকে বাহার উত্তর না দিয়ে চোখ মুখ শক্ত করে নিজের কাজ করতে লাগলো। চিত্রা কতক্ষণ সেই ব্যস্ত মানুষটার দিকে তাকিয়ে বলল, কবে আসবেন আপনি? ভীষণ মন খারাপ হয় আমার। বাহার চোখ উঠিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। গোল গোল ফর্সা মেয়েটার মুখে কেমন মন খারাপের আদল। বাহার স্মিত হেসে বলল, আরো দুদিন তো লাগবেই, তুমি একটু অপেক্ষা করো, চলে আসবে। আচ্ছা। চিত্রা মন খারাপ করেই কেটে দিল ফোনটা। বাহিরের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুক চিরে। চিত্রার মনটারও খারাপ হয়ে গেছে। বিকেল বেলাটা তার ভীষণ প্রিয় হলেও সন্ধ্যা বেলাটা অপ্রিয়। কেমন কালো কালো আকাশ, দেখলেই মন খারাপ হয়ে যায়। বাহার ভাই এবং তুহিন ভাই মিলে একটা কোম্পানি খুলেছে, রমরমা তাদের ব্যবসা। সে কাজেই বাহার ভাই শহরের বাহিরে গিয়েছে। চিত্রা নিজের 7 মাসের উঁচু পেটটা নিয়ে উঠে দাঁড়ালো। 4 বছরের বৈবাহিক জীবনে দুঃখ বলতে কিছুই নেই।
চারদিকে কেমন সুখ আর সুখ, তবে বাহার ভাই শহরের বাইরে গেলেই তার মন খারাপ হয়, ভীষণ রকমের মন খারাপ। আজও সেই মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ল চিত্রা। রাত তখন 2টো, কারো তপ্ত নিঃশ্বাসে হালকা হয়ে যায় চিত্রার ঘুম। চোখে মুখে পরিচিত মানুষের ঘ্রাণ আছড়ে পড়তেই সম্পূর্ণরূপে সজাগ হয়ে যায় সে। চোখ খুলতেই লাল রাঙা ড্রিম লাইটের আলোয় চোখ পড়ে একটা অবয়ব। ভয়ে বুক কেঁপে ওঠে চিত্রার। পাশের রুমে থাকা মুনিয়া বেগমকে ডাকতে নিলেই গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে, আমি আমি ভয় পেও না। পরিচিত কণ্ঠ শুনতেই চঞ্চল চিত্র স্থির হয়ে আসে, অবাক হয়ে ভারী অবাক ভাবে ভরে যায় শরীর। বিস্মিত কণ্ঠে বলে, বাহার ভাই। বাহার এতক্ষণ চিত্রার মুখের উপর ঝুঁকে থাকলেও চিত্রার ডাক শুনে উঠে বসল, বিরক্ত কণ্ঠে বলল, হ বোন, কও কি কইবা কইয়া ফেলো। চিত্রা আবার খিলখিল করে হেসে উঠল। বাহার ভাই ভীষণ অপছন্দ করে ডাকটা, কিন্তু চিত্রা যে অসভ্য বদলাতে কষ্ট হয়ে যাচ্ছে। চিত্রা হাসি দেখে বাহার বিরক্ত হলো, বিরক্ত কণ্ঠে বলল, হাসবে না একদম, পাশের ফ্ল্যাটের মানুষ ভূত ভেবে বিল্ডিং ছাড়বে। বাহারের খোঁচামারা কথায় চিত্রার হাসি হাসি মুখ মিইয়ে গেল। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার হাসি এত অপছন্দ হলে এই মধ্যরাতে আসছেন কেন? যেখানে ছিলেন সেখানেই থাকতেন। অভিমানীর অভিমান বুঝল বাহার, তবে বরাবরের মতো অভিমান না ভাঙিয়ে নিজের হাতটা রাখল চিত্রার ফুলো পেটটার উপর, ক্ষীণস্বরে বলল, এর জন্য এসেছি। ঘুমালেই মনে হয় মামা মামা করে ডেকে কে যেন অতিষ্ঠ করে ফেলেছে, বাপ আর ডাকছে না ভাই, তাই চলে এলাম। তোমার উপর ভরসা নেই পরে আমার ছেলে মেয়ে, আমায় মামা ডাকলে আমি বাহিরে মুখ দেখাবো কিভাবে, ভাবতেই ভয়ে কাঁটা দিচ্ছে শরীর। আমার মতন ভদ্র ছেলের রাতের ঘুম হারাম করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। বাহারের উদ্ভট কথায় আহাম্মক বনে গেল চিত্রা। বোকা বোকা কণ্ঠে বলল, কি শাস্তি? বাহার তার ডান হাতটা দিয়ে চিত্রাকে একটু কাছে টেনে নিল, চিত্রার ওষ্ঠের মাঝে নিজের ওষ্ঠের নরম আদরে ছোঁয়া দিয়ে বলল, প্রেম প্রেম শাস্তি। লজ্জায় রাঙা হলো চিত্রার মুখ, লাল ড্রিম লাইটের আলোয় ছাপিয়ে গেল সে লজ্জা রাঙা লাল মুখ। একটা ঘুম ঘুম রাঙা ভোর, চারপাশে সূর্যের মিঠে রং ছড়িয়েছে কিঞ্চিত, সাথে গাঢ় কুয়াশাও আছে। আকাশ বাতাসে কোনো প্রেম প্রেম গন্ধ। তারিখ ফেব্রুয়ারির 14, ভালোবাসা দিবস। অলস ভঙ্গিতে উঠে বসল চিত্রা, বিছানা ছেড়ে পিঠে মৃদু ব্যথার অস্তিত্ব অনুভব করলো। আর নতুন কি আজকাল প্রায় শরীর ব্যথায় তার নড়তে চড়তে ইচ্ছে হয় না। তবু অলসতা ভেঙে সে পা রাখল মেঝেতে। কঠিন বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে মেঝেটা। পা শিরশির করে উঠল চিত্রার, এদিক সেদিক ভালো করে তাকিয়ে খোঁজ চালালো জুতো জোড়ার। ফেব্রুয়ারি মাস হলেও এখনো শীতের প্রভাব রয়ে গেছে প্রকৃতিতে। সন্ধ্যা হতে না হতেই হুড়মুড় করে শীত বেড়ে যায়। সেই শীত থাকে দুপুর না হওয়া অবধি। এই যে এখনো বাহিরে কুয়াশা। দেয়াল ঘড়িটার দিকে তাকালো চিত্রা, সময় মাত্র সকাল 7টা। পাশ ফিরে তাকাতেই দেখলো জায়গাটা ফাঁকা, বাহার ভাই নেই।
হতাশার শ্বাস ফেলল চিত্রা। লোকটা যে এত কাজ করতে পারে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি বিয়ের আগে। চিত্রা জুতো পরে ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমে। তাদের বসায় একটা আনন্দ আনন্দ মৌসুম চলছে, কারণ সবাই এসেছে বেড়াতে। এখানে চাঁদনি আপা এবং তার শাশুড়ি লতা আন্টি টেকনাফ থাকে। চাঁদনি আপা চাকরি করে, তার পাশাপাশি তাদের শহরের সব সম্পত্তি বিক্রি করে যে টাকা ব্যাংকে রেখেছে তার লভ্যাংশ দিয়ে দুজনের সংসার চলে যায় বেশ। ওহি আপাও এসেছে, সাথে নওশাদ দুলাভাই। তাদের কোলে 1 বছরের মেয়ে ব্রিহি। বড়চাচি এবং বড়চাচা আসেননি। বড়চাচা আজকাল ভবঘুরে হয়েছেন, বাড়িতে খুব কমই থাকে। আর বড় চাচি নিজের কৃতকর্মের জন্য আজ কারো সামনে মুখ উঁচু করে কথা বলতে পারে না। ধরা যায় সেই লজ্জাতেই আসেনি। বাকি ছোট চাচা এবং ছোট চাচিও এসেছে। চেরিটা বেশ বড় হয়ে গেছে, কিন্তু তবুও সে বাহার ভাই ভক্ত। ফুফি বড় চাচির সাথে রয়ে গেছেন। চিত্রার মা বাবা দুজনেই এসেছেন। ড্রয়িং রুমের সাথে লাগোয়া রান্নাঘরের দিকে চোখ যেতেই অবাক হলো চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই আজ অফিস যাননি? রান্নাঘরে কি করেন? বাহার চা বানাচ্ছিল। চিত্রার ঘুম ঘুম কণ্ঠ শুনে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলল, রান্নাঘরে আমি গোসল করি। আবার আবার লোকটার তেরা কথায় বিরাট রকমের বিরক্ত হলো চিত্রা। নাক মুখ ফুলিয়ে বলল, তেরা কথা ছাড়া কথা বলতে পারেন না? তুমিও কি ভাই ছাড়া ডাকতে পারো না? তেরা কথার উৎসর্গ খুঁজে পেল চিত্রা। মিটমিট করে হেসে বলল, না পারি না। তাহলে আমার দ্বারাও সোজা লম্বা সরল কথা বলা সম্ভব না? তপ্ত শ্বাস ছাড়ল চিত্রা, ক্ষীণ কণ্ঠে বলল, চা বানাচ্ছেন যে, কফি এনেছে তো? তুহিন ভাই গতকাল কফি খান। ফ্যান ভাত পান্তা ভাত খেয়ে বড় হয়েছি। হাজার রকমের চিন্তা ভাগ করেছি। টং দোকানের কড়া লিকারের চা খেয়ে কত রাত সে আমার সঙ্গী হয়েছে, আর তুমি বলছো তাকেই ছেড়ে দিতে? শোনো মেয়ে রঙ্গনা, তোমার ছাড়তে পারবো, কিন্তু চা আর সিগারেট না। বাহারের শেষ বাক্যটায় তুমুল মন খারাপ হলো চিত্রার। তবে সে গাল ফুলালো না, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তবে ছেড়ে দেন আমাকে। চিত্রার ছোট্ট একটা বাক্য বাহারের ব্যস্ত হাত থেমে গেল। সে যে না চাইতেও বিরাট একটা কথা বলে ফেলেছে, তা তার এতক্ষণে বোধগম্য হলো। তবে সে তো মিথ্যে বলেনি। সিগারেট আর চা সত্যিই সে ছাড়তে পারবে না, কারণ এই দুইটা জিনিস তার কত নেড়ের দুঃখী রাতের সাক্ষী। যখন বাহারের কেউ ছিল না, তখন এই দুটো জিনিস তো ছিল তার সাথে। তবে আজ সব হয়েছে বলে কেন ছাড়বে তাদের? তাই বলে চিত্রাকেও যে সে ছাড়তে পারবে তেমন না। সে তো কেবল উদাহরণস্বরূপ বোঝাতে চেয়েছিল চা সিগারেটের গুরুত্ব তার কাছে কতটা। চিত্রা আবার ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে পা প্রায় ছুটেই চলে গেল নিজের ঘরে। বাহার ছুটে এসেও লাভ হলো না। ততক্ষণে সশব্দে ঘরের দরজা দিয়েছে চিত্রা।
বার কয়েক গলার স্বর উঁচু করে চিত্রাকে ডাকলো বাহার, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। মেয়েটার অভিমান বড্ড শক্ত। বাহারের কংক্রিটের তৈরি হৃদয়ের থেকেও বাহারের ডাকে অন্যান্য রুম থেকে সকলে বের হয়ে গেলেও চিত্রার সাড়া পাওয়া গেল না। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিরে শীতের আকাশে। তখন মিষ্টি মন খারাপের সন্ধ্যা, চিত্রা ঘুমিয়ে কাঁদা প্রায়। তখনই মৃদু টোকা পড়ল তার ঘরের দরজায়। চিত্রার গভীর ঘুম নিমেষেই হালকা হয়ে গেল। চোখ মেলে তাকাতেই দেখে সন্ধ্যার কোমল কুয়াশা তার বারান্দায় হামাগুড়ি দিচ্ছে। চিত্রা উঠে বসলো, অবাক হলো এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে। সে দুপুরের দিকে ঘুমিয়েছিল, কখন যে সন্ধ্যা হলো টেরই পেল না। সেই সকালে দরজা দিয়েছে, এখনো খোলেনি। ঘরের যা শুকনো খাবার আছে তাই খেয়ে কোনো রকমে পেট ভরেছে। নিজের কাজের জন্য নিজেই লজ্জা পেল চিত্রা। বাড়িতে আজ সবাই আছে, তার এহেন বাচ্চামো সেখানে বেশি বেমানান হয়ে গেছে। চিত্রা ব্যস্ত হয়ে দরজা খুলতেই তার ঘরে গম্ভীর ভয়ে হাজির হলো তার বাবা নুরুল সওদাগর। বেশ মিছে বিরক্ত দেখিয়ে বলল, কটা বাজে খেয়াল আছে? রুমটাও আঁধার করে রেখেছো শুনলাম, খাওনি সারাদিন। এমনই বুঝি করো, আমার নাতি নাতনিদের সাথে না খাইয়েই রেখে দাও। আজ তো নিজের চোখে দেখলাম। চিত্রা মাথা নত করলো। ততক্ষণে নুরুল সওদাগর ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছে। বাহির থেকে মুনিয়া বেগমও ছুটে এলেন মেয়ের রুমে। চিত্রা ঘরের বাহিরে তাকাতেই দেখলো সোফায় বাহার ভাই বসে আছে, দৃষ্টি তার ফোনের দিকে। আবারও খুব গোপনে হতাশার শ্বাস বেরিয়ে এলো চিত্রার বুক চিরে। আজকাল বোধ হয় বাহার ভাই ভালোবাসা কমিয়ে দিয়েছে, পুরনো হয়ে গিয়েছে বোধ হয়। নুরুল সওদাগর আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, যাও হাত মুখ ধুয়ে আসো, দুপুরে তোমার জন্য বড় রুই মাছ এনেছি। তুমি নাকি রুই মাছের কলিজা খাবে বলেছিল। তোমার ছোট চাচি নিজের হাতে রান্না করেছে, কিন্তু তোমার জন্য কারো খাওয়া হয়নি। তুমি মুখ ধুয়ে এসো, খাও, তারপর সবাই খাবে। বাবার কথায় চিত্রার লজ্জা আর একটু বাড়লো, সাথে বাড়লো তার খারাপ লাগা। বাহার ভাই ঠিকই বলে, তার জীবনে বুদ্ধি আর হবে না। দাম্পত্য জীবনের কোলাহল কাউকে দেখাতে আছে নাকি? চিত্রা বাবার কথা মতো মুখ ধুয়ে এলো। ওয়াশরুম থেকে বেরোতেই দেখে বাবা তার জন্য ভাত মাখিয়ে বসে আছে। তার এত বছরের জীবনে এমন বিরল ঘটনা আর ঘটেনি। সে বিস্মিত দৃষ্টিতে একবার বাবার দিকে, আরেকবার ভাতের থালার দিকে তাকালো। নুরুল সওদাগর বুঝলেন মেয়ের মন, বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে আসো, খাইয়ে দেই, অনেক হয়েছে অবরোধ। খিদেও পেয়েছে বাবা, আবার বাবার হাতে খাওয়ার সুযোগ মিস করা যাবে না ভেবেই চিত্রা এগিয়ে গিয়ে বাবার পাশে বসলো। নুরুল সওদাগর অনভিজ্ঞ হাতে ভাতের লোকমা তুলে দিল মেয়ের মুখে। এই অবিশ্বাস্যকর ঘটনায় বুক কেঁপে উঠল চিত্রার। অতি সুখে টলমল করে উঠল চোখ দুটি। তন্মধ্যেই বাহার রুমে প্রবেশ করলো, এক পলক তাকালো চিত্রার দিকে। ব্যাস, মেয়েটা কেঁদে উঠল হাউমাউ করে। বাহার ভাই তাকে ভালোবাসে না, এই একটা বাক্য তোলপাড় করে উঠল তার হৃদয়ে। মাঝে মুখে ভাত নিয়ে আকস্মিক কান্নার ফলে নাক মুখে
উঠে গেল, খাবার শুরু হলো। তুমুল কাশি সবটা হঠাৎই ঘটায়, সবারই বোধগম্য হলো না ব্যাপারটা। বাহার ছুটে গিয়ে পানির গ্লাস চিত্রার মুখের সামনে ধরল। কাশতে কাশতে মেয়েটার মুখ লাল হয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু জেদ তার একাংশ কম না। মুখ চেপে কাশছে, অথচ পানির গ্লাস মুখে তুলছে না। কি তার জেদ! বাহার বা হাতে চিত্রার মুখ চেপে ধরে পানির গ্লাস মুখে ঢোকাতে ঢক ঢক করে পানি গিলে নিল চিত্রা। তখনই কাঁদছে সে। নুরুল সওদাগর বাহারকে বেশ শক্ত একটা ধমক দিলেন, বিরক্ত কণ্ঠে বললেন, এভাবে কেউ পানি খাওয়ায়? মেয়েটাকে মেরে ফেলবে নাকি? দেখছেন না নাটক করছিল কেমন? যে তার শ্বাস আটকে যাচ্ছে, অথচ পানি খাবে না? কেমন মেয়ে এটা আপনার? বাহারের শক্ত রাগী কণ্ঠে নুরুল সওদাগর থেমে গেলেন। চিত্রা কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, আমি এখানে থাকবো না আব্বু, আপনি আমাকে নিয়ে যাবেন আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবেন। এটাকে সঙ্গে করে এমন বলদ দিয়ে আমার কাজ নেই। পরে আপনাদের মেয়ের কিছু হলে তো দোষ আমাকেই দিবেন তখন। কিন্তু দেখলনি তো আজ কে নিজে যেচে দোষ ঘাগে নেয়। চিত্রা ভেবেছিল তার বাহার ভাই তার চলে যাওয়ার কথা শুনলো আটকাবে, ভালোবাসা দেখাবে, কিন্তু হলো উল্টো। সে সত্যি সত্যি চলে যাবে, থাকবে না এখানে। নুরুল সওদাগর দুটোর ঝগড়া দেখলেন চুপ করে, সাথে খাইয়ে দিলেন মেয়েকে। চিত্রা সবকিছু বলল না, বাহারও বারান্দায় চলে গেল। মুনিয়া বেগম মিটমিট করে হেসে বাহিরে চলে গেলেন। সবগুলো মানুষ অভুক্ত, সবাইকে খেতে ডাক দিলেন সে। নওশাদও ডাক দিল ওহিকে, কারণ তাদের মেয়ে ব্রিহি কাঁদছে। মেয়েকে ব্যস্ত পায়ে হেঁটে ঘুম পাড়াচ্ছে ওহি, তার পিছু পিছু নওশাদও পায়চারি করছে। প্রায় অনেকক্ষণ ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে বিরক্ত হলো ওহি। মেয়ে ঘুমিয়ে আছে বলে খুব সাবধানে ফিসফিস করে বলল, কি সমস্যা? ওহির চেয়েও নওশাদ দ্বিগুণ ফিসফিস করে বলল, আজ জানেন কি? ওই ভ্রু কুঁচকালো, ছোট কণ্ঠে বলল, কি? আজ ভ্যালেন্টাইনস ডে। তো আমি কি করব, নাচবো? নওশাদের মুখে মিষ্টি হাসি। সে ওহির কোমর জড়িয়ে ধরল দুহাতে, থুতনি রাখল ওহির কাঁধে। ওহি বেশ চমকে গেল। দুহাতে ব্রিহিকে জাপটে ধরে আছে বলে কিছু বলতে পারছে না, কিন্তু চোখ বড় বড় করে বলল, কি করছেন বাবু, জেগে যাবে। কই কি করছি, আপনি না নড়লেই তো হয়। ওই বিরক্ত কণ্ঠে বলল, ছাড়ুন। না, ছাড়বো না, আজ তো ভ্যালেন্টাইনস ডে। ওহি বেশ সুর টেনে বলল, তো তো আমাকে ভালোবাসা দেন। পারবো না। তবে আমি দেই। লাগবে না। চুমু খান। খাবো না। তবে আমি খাই। না। ওহি কথা থামানোর আগেই নওশাদ তার কাজ সেরে ফেলল। আকস্মিক ঘটনায় ওহি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নওশাদ মিটমিট করে হেসে চলে বলল যেতে যেতে বলল, আচ্ছা খেলাম না। না খেলে কি আর এমন হবে? আপনি তো আর আমায় ভালোবাসেন না। ওই নওশাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল কেবল, দৃষ্টি সীমানার বাইরে। নওশাদ চলে যেতেই মুচকি হাসল ওহি। মেয়ের গালে আদুরে চুমু খেল সে, আনমনেই বলল, এতটা ভালো কেন বাসলেন আমায়? কিছুই তো দিতে পারলেন না। পারলাম না আপনাকে, এমনকি একটা সন্তানও। তবুও
এত ভালোবাসার জন্য আমিও বোধহয় একটু বেশি ভালোবাসি আপনাকে। নওশাদ কি শুনল সে কথা? হ্যাঁ শুনল। মুচকি হেসে দিল সে, মনে মনে বলল, অবশেষে ভালোবাসলেন। বাহার ভাইয়ের স্মৃতি হিসেবে তো মেয়ের নাম রাখলেন ব্রিহি। ভেবেছিলাম ভালোবাসাটাও তার নামেই থাকবে। অবশেষে অধমের ওপর মায়া হলো আপনার। খাটের ওপর কত রকমের খেলনা ছড়িয়ে রাখা সবই নুরুল সওদাগর এনেছে তার ভবিষ্যৎ নাতি-নাতনির জন্য। চিত্রা সব ছুঁয়ে ছুঁয়ে দেখছে, বাবাটা তাকে এত ভালোবাসে কেন? সব যে স্বপ্ন মনে হয়। বারান্দা থেকে রুমে আসে বাহার, ফোনটা ছোট টেবিলের উপর রেখে চিত্রার পাশে এসে ধীর গতিতে বসে পড়ে। চিত্রা তা বুঝতে পেরে উঠে যেতে নিলেই শক্ত হাতে তার বাহু চেপে ধরে বাহার ধমকে উঠে বলেন, এই মেয়ে, কোথায় যাচ্ছ? চিত্রার আবার কান্না এলো, মুখ লাল হয়ে গেল নিমেষেই, তবুও বেশ কষ্টে উচ্চারণ করলো, আমি বলতে বাধ্য নই। তুমি বাধ্য, তোমার বাপ বাধ্য। তো আমার বাবারই জিজ্ঞেস করেন, আমি বলবো না। বাহার চিত্রার কথা শুনে হো হো করে হেসে উঠল, হাসতে হাসতেই বলল, আচ্ছা দাঁড়াও, তোমার বাপরেই জিজ্ঞেস করি। শ্বশুর? চিত্রা তৎক্ষণাৎ মুখ চেপে ধরল বাহারের, উত্তেজিত কণ্ঠে বলল, কি করছেন? সত্যি সত্যি আব্বুকে ডাকছেন কেন? আমি কি সত্যি সত্যি বলছি নাকি? তো কি মিথ্যে মিথ্যে বলছো? জানি না। কেন জানো না? চিত্রা আর কথা বাড়ালো না, চুপ করে বসে রইল। বাহার তার ডান হাতটা চিত্রা ফুলো পেটে রাখলো, বেশ গম্ভীর কণ্ঠে বলল, আজ যা করেছো করেছো, কিন্তু ভবিষ্যতে যদি আর এমন করো তবে তোমাকে আমি নিজেই বাসা থেকে বের করে দিব। ওদের কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। আর আমাকে কষ্ট দেওয়ার অধিকার আপনার আছে, তাই দিচ্ছেন, তাই তো? পাহাড় বেশ গা-ছাড়া ভাবে বলল, হ্যাঁ আছে বলেই দিচ্ছি। ভালোবাসার সাথে একটু কষ্ট না হলে জমে নাকি? হ্যাঁ, পুরাতন হয়ে গেছি না, তাই ভালো লাগে না আমাকে। বুঝোই যখন বুঝেই যখন গেছো তখন নতুন এনে দাও। চিত্রভারের বুকে একটা বেশ শক্তপোক্ত কিল বসিয়ে দিল। অতঃপর কেঁদে দিল। বাহার জড়িয়ে ধরল মেয়েটাকে, চুমু এঁকে দিল একান্ত ব্যক্তিগত ভাবে, আদুরে কণ্ঠে বলল, পুরাতন নতুন বুঝি না, আমার শান্তি কেবলই তুমি, আর আমি শান্তি বুঝি। চিত্রা জড়িয়ে ধরে বলল, আপনি বড্ড বাজে বাহার ভাই। বাহার মিষ্টি হেসে গান ধরল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।